তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আমরা আপনাকে পেয়েছি। আপনার এবং আপনার সাথে যারা আছেন সকলকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুস্থতা দান করুক। যেইভাবে আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ ছাড়াও আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো করার তৌফিক দান করুন। পাশাপাশি দ্রব্যমূল্য যেইভাবে কন্ট্রোলে নিচ্ছেন স্যার, রমজানে যেখানে গত 24-এ 180 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি, আর এখন শুধু 50-60 টাকা খাইছে মানুষে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল মানুষের দোয়া আপনার প্রতি রইল। আমার দুইটা বিষয়, একটা বিষয় হলো ইসলামিক ব্যাংক সংক্রান্ত, যে বিষয়ে আপনি গোটা পৃথিবীতে নাম করছেন। তো ইসলামিক ব্যাংকটা আগের জায়গার মধ্যে যদি ফিরে আসলে আমরা প্রবাসীরা, সকল বিশ্বের মানুষই, বিশেষ করে প্রবাসীরা আশ্বস্ততার জায়গায় যদি ফিরে পারি। আজকেও এখানে আলাপ করেছি, গতকাল আমরা আলাপ, আলহামদুলিল্লাহ, এর সঙ্গে একটা যোগাযোগ হচ্ছে আমাদের ইসলামিক ব্যাংকগুলোকে একেবারে উঁচুতে তুলে দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইর। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই স্যার, আপনি মাঝপথে নৌকা ডুবাই দিয়েন না। তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না। আপনার একটু সময় লাগবে, এই সময় আমরা দিতে প্রস্তুত আছি। এই জিনিস প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না। কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি থাকবেন এবং এই আশা আমরা করি। এইটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে দুনিয়া তো আপনি ইয়ার প্রতিদান পাবেন, আখিরাতও পাবেন। আমরা অপেক্ষায় আছি যাতে করে আমরা এইটা পাই। ইনকাম ট্যাক্স বাংলাদেশে আমরা ফর যারা এক্সপার্ট দিয়ে আমরা আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সুনজরে দেখবেন রেমিটেন্স। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এটা বাংলাদেশের যোগাযোগটা মজবুত করা, শক্ত করা এবং এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা। কাজে আপনাদের কি কি দরকার, কি কি বিষয়, সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে, একবার না, প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে। যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে। যেহেতু আপনারা যা করছেন, এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসেছেন, কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। আপনারাই তারা শক্ত করে রাখছেন এই পর্যন্ত, যে মজবুত হয়েছে। এই যে ফয়জুল একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে, এটা বলো যে কত পয়সা আদায় করে, যে দেনা শোধ করলে এটা বুঝতে হবে। আমার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে মানে বকেয়া, মানে এলএনজির পাওনা, তারপরে তেলের পাওনা টাকা শোধ করতে পারতেছিলাম $3.2 বিলিয়ন ছিল। তো সেইটাকে এই আমরা মাত্র 8 মাসের সরকার, এই 8 মাসের সরকারে আমরা এটা 600 মিলিয়নে নিয়ে আসি। তো এইটা পরিশোধ করা সম্ভব হচ্ছে আপনাদের সহায়তার জন্য আর কি। তারপরে এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনাদের এটা, ওই জন্য আপনাদের উপরে কিন্তু আমাদের অর্থনীতি নির্ভরশীল। জি জি, আমাদের রিজার্ভ বাড়ছে। তারপর আমরা যে বাইরে থেকে যে আমরা চাপ দিত IMF, তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা বলার আমাদের একটা শক্তি বাড়ছে। একটু মনে করে কাতারের কত পাওনা ছিল, যে আজকে যে গলা ফুট, কাতারে আসতে পেরেছে, তাদের প্রতিটি পয়সা শোধ করে। কাতার থেকে আমরা এলএনজি কিনি লং টার্ম কন্ট্রাক্টে। তো $254 মিলিয়ন এরকম একটা পাওনা ছিল। তো আমরা যেহেতু আসবেন, স্যারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি, আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করে এখন আর 1 টাকাও না। এবং আমাকে কাতারের যে মানে এনার্জি যে মিনিস্টার, সে সাদ, আমাকে ইয়েতে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানাইছে যে ওরা এটা এত তাড়াতাড়ি এটা আশা করে না। এটা আপনাদের সহায়তার জন্য এটা সম্ভব হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জোরে হাততালি। এক পয়সা আমরা অপূর্ণ রাখি নাই, এটা আমাকে মস্ত বড় শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা। আপনাদের এক একজনের টাকা বিশাল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, দেশের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে। প্রধান উপদেষ্টা স্যারের সাথে এখানে একত্রিত হওয়ার মতো তৌফিক আদায় করেছেন। আমি 36 বছর যাবৎ কাতারে আছি। 1000 রিয়াল বেতনে 10 বছর কাজ করছি। এখন আমার 14টা কোম্পানি, সেখানে 1200 বাংলাদেশি কর্মরত আছে।
দোহার সবচেয়ে বড় লিমুজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ, পিকুইক লিমুজিন। সেখানে 900 ড্রাইভারের উপরে কর্মরত আছে আলহামদুলিল্লাহ। আমি প্রবাসীদেরকে নিয়ে 2-4টা কথা বলবো। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া, যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে, এবং হয়রানি বন্ধ করা। প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে, যাতে আমরা আমাদের জন্য মনের খুশিতে দেশে প্রবেশ করলেন, এই খুশিটা যেন অনুভব করতে পারেন। তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা। এরা সবাই আমাদের ভিআইপি, তারা আসছেন, তাদের সমাদর করা, তাদের জায়গা দেওয়া, লাউঞ্জ। মানে ডিপার্টমেন্টের প্রসিডিংস তারা এসে করছে, যেটুকু আপনাদের অবগতির জন্য জানালাম। আর ইমিগ্রেশন জন্য কিন্তু আপনাদের আলাদা লাইন আছে, এবং আমি দেখেছি মোটামুটি কিন্তু আমি কয়েকদিন আগেও তো সাধারণ মানুষ, আমি কিন্তু ভিআইপি ব্যবহার করতাম না, আমি কিন্তু সাধারণ লাইন দিয়ে যেতাম। 5-7 মিনিটের বেশি লাগতো পার, মানে ওই ইয়াটা পার করতে। মোটামুটি কিন্তু এখন ইমিগ্রেশন অনেকটা সহজ হয়ে আছে। তারপরে আপনাদের কখনো কোনো কমপ্লেন থাকলে অবশ্যই ফরেন মিনিস্ট্রিতে, এক্সপেক্টেড ফরেন মিনিস্ট্রি বলবেন। আমরা কিন্তু সংবেদনশীল আছি এখন, স্যার যেটা বলেছেন যে আমরা চেষ্টা করছি যতটুকু পারবো। থেকে মাল আনি, বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের এখানে যথেষ্ট আলহামদুলিল্লাহ চাহিদা আছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কার্গোতে মাল আনার ব্যাপারে প্রাইসটা অত্যন্ত কম। সেটা অনেক বাড়ানো হবে, যেহেতু আমাদের বহু মাল আসবে এখন। আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি, আরো উদ্যোগী করেছি, এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরটাকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে, যে মাল পরিবহনের দায়িত্ব, বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে, যে ওখানে মাল পরিবহনটুকু আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত, মালের দিকে খেয়াল করতো না। এটা যেন এটা অপাঙ্ক্তীয় একটা জিনিস। আমরা বলছি যে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে, কত মাল আমরা পাঠাতে পারলাম, কত সস্তায় পাঠাতে পারলাম। সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষ কিনবে না। তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে, কাজেই ব্যবসায়ী আর কাজ করতে পারবে না। আমাদের কাজগুলো যত কমানো যায়, আমরা এখানে টপ প্রায়োরিটি দিয়েছি। এটা জোরে সোরে কাজ হবে, সেটার জন্য কিভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি, যে পরিবহনটাকে আরো মজবুত করা, দ্রুত করা, সহজ করা, এটাই আমাদের মূল কাজ। এটাকে না হলে অর্থনীতি চলবে না।